ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তরীয় প্রগতির পার্ট 2তে চলে এলাম। আজকে আমি আলোচনা করব গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল নির্ণয়। গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল নির্ণয়। n সংখ্যক পদের যোগফল নির্ণয়। গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল কি করে বের করব? আমাকে একটা সাধারণ ফর্মুলা তো দাঁড় করাতেই হবে। সাধারণ ফর্মুলা দাঁড় না করালে আমি অঙ্ক করতে গিয়ে অসুবিধা বোধ করব। তাহলে আমি এখানে এটা বের করার জন্য প্রথমত আমি ধরে নিচ্ছি যে যোগফলটা হচ্ছে SN। ধরি যোগফল কোনো একটা অক্ষর দিয়ে তো চিহ্নিত করতেই হবে। যোগফল সমান সমান SN এবং TN ইজ ইকাল টু এবং TN ইজ ইকাল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এতদিন যা দেখে এসেছি সেটাই আর কি। তাহলে সুতরাং SNটা কি হবে? সুতরাং আমি SNটা লিখতে পারি a প্লাস AR প্লাস AR স্কোয়ার প্লাস আরও যদি লিখতে চাও আর কি, যদিও দরকার পড়ে না, করতে করতে একদম n-তম পদটা হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এই হচ্ছে আমার তোমার যোগফল। এটাকে আমরা SN অক্ষর দিয়ে আমরা চিহ্নিত করলাম, যেহেতু এর আগে সমান্তর প্রগতি দিয়ে তোমরা দেখছিলে যে SN দিয়েই এটাকে প্রকাশ করা হতো। তাই এখানেও আমরা এটাকে এই SN দিয়েই চিহ্নিত করলাম। এইবার উভয় পক্ষকে এটা যদি উভয় পক্ষকে আমি r দিয়ে গুণ করি, সেটাই আমি এখন লিখছি। উভয় পক্ষকে r দ্বারা গুণ। আমি আর পড়ে পাইটা লিখলাম না, তোমরা লিখে দিই। তাহলে এটা কি হবে? SN ইন্টু r, SN ইন্টু r, আর এই পদটা হয়ে যাবে AR। পরেরটা হবে AR স্কোয়ার, আর দিয়ে গুণ করতেছি তো। পরেরটা হবে AR কিউব, তারপরেরটা হবে AR টু দি পাওয়ার 4, AR টু দি পাওয়ার 4, আর তারপরেরটা হবে এটা লাস্টেরটা হবে AR টু দি পাওয়ার n, AR টু দি পাওয়ার n হয়ে যাবে, কারণ এটা r দিয়ে গুণ হলো। তাহলে আগের পদটা কি হবে? আগের পদটা বোঝাই যাচ্ছে। আগের পদটা আবার থাকবে AR টু দি পাওয়ার n মাইনাস 1। এটা থাকতেই হবে, তাছাড়া তো হতে পারে না কোনোদিন, কারণ পাওয়ারটা এক করে বেড়ে গেছে। তাহলে এখানে যদি এটা r দিয়ে গুণ করার পরে এটাকেও r দিয়ে গুণ করলাম, এদিকে ডাইনে বায়ে আমি r দিয়ে গুণ করলাম। r দিয়ে গুণ করার ফলে SN ইন্টু r, আর এটা AR, এটা AR স্কোয়ার, এটা AR কিউব, এটা AR টু দি পাওয়ার 4, এটা হয়ে গেল AR টু দি পাওয়ার n। এইবার তার আগের পদটা কি হবে? AR টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটাকে আমি দিচ্ছি 2 নম্বর দিলাম। 2 নম্বর দিয়ে এইবার আমি 1 থেকে 2 বিয়োগ করব। 1 বিয়োগ 2 করিয়া পাই, 1 বিয়োগ 2 করিয়া 1 বিয়োগ 2 করিয়া পাই। কি পাবো দেখা যায় দেখি? SN মাইনাস, এটা বায়ে বায়ে বিয়োগ, ডাইনে ডাইনে বিয়োগ, SN মাইনাস SN ইন্টু r। তাহলে SN মাইনাস SN ইন্টু r, SN ইন্টু r। আর এইদিকে দেখো শুধু আমার তোমার কি মাইনাস হবে, এটার থেকে এটা মাইনাস হয়ে যাবে, এইটা থাকবে, আর এই লাস্টেরটা থাকবে, সবগুলো দেখো কেটে যাবে। কারণ এরপরে তো এই যে এখানে দেখবে AR টু দি পাওয়ার 4 তা আমরা পাবোই। এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে,
এটার সঙ্গে এটা কাটবে, এ টিকে থাকবে আর এ আর টু দি পাওয়ার এন টিকে থাকবে। তাহলে এগুলো তো বিয়োগ হয়ে গেছে, এগুলোর চিহ্ন সবগুলোই মাইনাস 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 লিখে যাব আমি। তাহলে এস এন মাইনাস এস এন এন পর এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন, এ মাইনাস তোমার এ আর টু দি পাওয়ার এন। এইবার এইখান থেকে আমি এস এনটাকে আমি কমন নিচ্ছি, এখান থেকে এস এনটাকে আমি কমন নিচ্ছি। কমন নিলে আমার আসতেছে ওয়ান মাইনাস আর, আর এইখানে আমি কাজ করতে পারি, এটাকে কমন নিতে পারি। এটাকে কমন নিলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। তাহলে এইখান থেকে সুন্দর দেখো আমার এস এনটা বেরিয়ে আসলো। এস এনটা কী বের হলো? এস এনটা বের হয়ে গেল এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এইটাকে একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে আমরা একটু অন্যরকম আকারেও লিখতে পারি, এটাকে করে দিতে পারি, এটা মাইনাস চিহ্নটা কমন, আর মাইনাস ওয়ান করে দিতে পারি। আর এইটাকে করে দিতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা দুটা লিখলাম, মাইনাস ওয়ান। এই আমার দাঁড়ালো তোমার কিসের ফর্মুলা? তোমার হচ্ছে কোনো একটা গুণোত্তর প্রগতির এর সংখ্যক পদের যোগফলের ফর্মুলা। এবং তোমরা দেখলে যে দুই রকমের ফর্ম কিন্তু এখানে আমি দাঁড় করিয়ে রাখলাম। এই যে দুই রকম, একটা হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, আর এটাতে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কারণ এই দুটার মধ্যে একটাও কিন্তু ভুল নেই, অঙ্কের নিয়ম অনুসারে এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে এটা কিন্তু হতেই পারে। তাহলে এখন প্রশ্ন দাঁড়াতে পারে এখানে যে কখন আমি এই ফর্মুলাটা ব্যবহার করবো আর কখন আমি এইটা ব্যবহার করবো। দুটো মনে রাখতে, এটা যদি মনে রাখো তো এটাও মনে রাখা যাবে, এটা যদি মনে থাকে তো এটাও মনে থাকবে। কোনোটাই কিন্তু ভুলে যাওয়ার কথা নয়, কারণ এটার থেকে এটা এসছে, এটার থেকে এটা এসছে। তাহলে আমি কখন ব্যবহার করব? যখন দেখবে তো তোমরা যে আরটা হচ্ছে কোনো ভগ্নাংশ সংখ্যা, তখন এই ফর্মুলাটা ব্যবহার করবে। আর যখন দেখবে আরটা একটা পূর্ণ সংখ্যা, তখন এই ফর্মুলাটা ব্যবহার করবে। হ্যাঁ, ভগ্নাংশ সংখ্যা মানে কি? একের থেকে ছোট হওয়া মানে একের থেকে বিয়োগ যাবে, আর হচ্ছে পূর্ণ সংখ্যা হওয়া মানে কি? পূর্ণ সংখ্যা মানে একের থেকে বড়, এমনকি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলেও কিন্তু আমরা এটাই ব্যবহার করি, এটা আমরা ব্যবহার করি না। সাধারণত ভগ্নাংশ সংখ্যা হলে এটা ব্যবহার করি, আর এটা পূর্ণ সংখ্যার বেলায় আমরা ব্যবহার করি। তাহলে যে ফর্মুলা তোমার দুটার যে কোনোটাই হচ্ছে সঠিক হয়েছে। তাহলে এখানে আমি কি পেলাম? এস এন ইজিক্যাল টু পেলাম আমি হয় এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, নতুবা এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এখন এইখানে একটা প্রশ্ন, যদি কখনো যদি হয়, অত্যন্ত সহজ জিনিস, মানে আলোচনা না করলেও চলে যায়, যদি আমার আর ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যায়, যদি হয়ে যায়, তাহলে শ্রেণীটা কী হবে? শ্রেণীটা তখন কি হবে? এস এন ইজ ইকুয়াল টু, দেখি তো, আর ইজ ইকুয়াল টু ওয়ান হলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আলোচনা করতেই হবে এমন কোনো কথা নেই, তবুও তোমাদের বইটাতে বলা আছে যখন আমি বলে দিয়ে যাচ্ছি। তাহলে কী হবে? সবগুলোই এ হবে, এ একদম কতগুলো এ দাঁড়াবে দেখো দেখি, এ যোগ এইরকম চলতেই থাকবে। এইখানে হচ্ছে তোমার কততম এ হবে? ওটা এন-তম, মানে 0 থেকে n মাইনাস 1। আচ্ছা, এখানে n-তম পদই লিখিয়ে দিয়ে গেল, n-তম পদ পর্যন্ত। তাহলে n-তম পদ পর্যন্ত এ দুটা এ যোগ করলে 2a, তিনটা এ যোগ করলে 3a, চারটা এ যোগ করলে 4a, পাঁচটা এ যোগ করলে 5a। তাহলে n সংখ্যক যদি এ আমি যোগ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার na, এইটা হয়ে যাচ্ছে তোমার na। এটা আলোচনা করলেও চলে, না করলেও চলে। তাহলে আমি এইবার তোমাদের এই তোমার সংক্রান্ত আর কি, তোমার এই যে গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল সংক্রান্ত। n সংখ্যক পদ বলতে কিন্তু যে কোনো সংখ্যক, মনে করো তোমাকে হয়তো বললো যে 10টা পদের তুমি যোগফল বের করো, 20টা পদের যোগফল বের করো, 50টা পদের যোগফল বের করো, এগুলো কিন্তু যখন তখনই প্রশ্ন হিসেবে চলে আসতে পারে। তাহলে আমি এটা মুছে দিলাম,
আমার ফর্মুলা কিন্তু হচ্ছে, আমি পরিষ্কার করে বলে দিলাম যে ফর্মুলা কিন্তু এখানে এই আকৃতিটা, এই আকৃতিটা যে কোনো একটা আকৃতি মনে রাখলেই হবে। একটা যদি মনে রাখো তাহলে অন্যটা অবশ্যই মনে থাকবে, এবং কখন কোনটা ব্যবহার করব সেটাও আমি তোমাদের বলেই দিলাম। তোমার হচ্ছে ভগ্নাংশ হলে r⁻n-1 ডিভাইডেড বাই r-1টা ব্যবহার করবে। আর যদি পূর্ণ সংখ্যায় যদি তোমার আরটা থাকে, আর বলতে হচ্ছে কমন রেশিওটা যদি তোমাদের পূর্ণ সংখ্যায় থাকে তখন তোমরা কি ব্যবহার করবে, তোমার a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1। আর ভগ্নাংশ হলে 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r এর যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করবে। তাহলে আমি একটা এক্সাম্পল আগে দেখাচ্ছি তোমাদের। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা এইরকম বলছে, এইরকম একটা শ্রেণী দিয়েছে, এইরকম একটা শ্রেণী। এটা এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো কিন্তু আমি সাধারণত তোমাদের তোমার বইয়ের এক্সাম্পলগুলোই কিন্তু আমি নেই। আচ্ছা, এইরকম শ্রেণীটা আছে 1 - 4, তারপরে আছে 1 - 16, তারপরে আছে 1 - 64, 1 - 64, তারপরে ডট 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 দিয়ে বললো 10টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। এই যে 10টি পদ, বেশি বলে নাই, 10টি পদ পর্যন্ত কি চেয়েছে? যোগফল চেয়েছে, যোগফল 10টি পদ পর্যন্ত যোগফল। এটা আমি আর নির্ণয় করাটা আমি লিখলামই না, কারণ লেখার কোনো প্রয়োজন পড়েও না। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করব? আচ্ছা, তাহলে দেখো দেখি। তাহলে এখানে a = কত? আমি আনসারটা শুরু করে দিলাম। a = কত? a দেখতেইছো 1। আর হচ্ছে r = কমন রেশিও, r = কত? এখানে কমা দাও। r হচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে হলো আমার 1/4, নিচে হলো 1, তার মানে এটা 1/4ই তো আসতেছে, 1/4। তাহলে আর আমি দেখো এখানে কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা আমি পেয়েছি, এখানে সংখ্যাটা পেয়েছি আমি ভগ্নাংশ। তাহলে S10 আমি বের করবো। সুতরাং S10 একেবারে সোজা জিনিস, তোমার সবটাই ক্যালকুলেট করতে হবে এমন কোনো কথা নেই, কারণ এখানে সংখ্যাগুলো একটু অদ্ভুত টাইপের আসবে, অনেক বড় বড় পাওয়ার আসবে, সেগুলো তো ক্যালকুলেট করার পক্ষে তোমাদের সুবিধা নাও হতে পারে। তাহলে S10, এই যে দেখো এটা লিখলাম, এই যে এটা লিখছি, এটা লিখে সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস, এই যে আরটা আমার এইটা এই 2^10 হলো। আর নিচে কি থাকবে? 1 - 1/4, 1/4। এই যে দেখো 1 - r এর ফর্মুলাটা কিন্তু আমি ব্যবহার করলাম, যেহেতু আমার এটা আরটা আমি এই যে ভগ্নাংশ পেয়েছি, ভগ্নাংশ সংখ্যা, যার জন্য 1 - আর পূর্ণ সংখ্যায় হলে কিন্তু r⁻n এটাকে আগে রাখতাম, মাইনাসটা পরে লিখতাম, তাহলে বের হয়ে চলে আসতো আর কি। তাহলে এটা কি হবে দেখা যাক দেখি। এটা তো তোমার ক্যালকুলেশন প্রায় হয়েই গেছে, আর এখানে করার কি আছে? করার তো তেমন কিছু দেখতেছি না। 1-এর সঙ্গে গুণ হয়, ওটা তো ওই রকমই থাকবে। তাহলে 1 - 1 ডিভাইডেড বাই 4⁻10, কারণ আমরা জানি যে 1-এর পাওয়ার 10 নাম বা জানা ওটা একই থাকবে। আর এইটা 1 - এটা তো 3-এর 4 দেখাই যাচ্ছে, 3-এর 4 একদম মুখে হিসাব হয়ে যাচ্ছে। তাহলে এই 4টা উপরে চলে যাবে নাকি, 4টা উপরে চলে যাবে, 3 নিচে আসবে। আর এইখানে আমার থাকবে 1 - 1 ডিভাইডেড বাই 4⁻10। এই যে এখন 4⁻10 এটা ক্যালকুলেট করে যদি তোমরা, অর্থাৎ যদি তোমাদের কি ক্যালকুলেটর যদি ব্যবহার করতে দেয়, তাহলে 4⁻10 তোমরা ইজিলি বাইর করতে পারবে, এবং এটা কত হয় সেটাও তোমরা সুন্দর বের করে নিতে পারবে। তাই যদি হয় তাহলে সেখানে পুরোপুরি মানটা যত বড়ই সংখ্যা হোক না কেন তোমরা উত্তরটা পেয়ে যাবে। আর তা যদি না থাকে তাহলে আর পড়ার দরকার নেই। হ্যাঁ, এটা না করে আর কি করবে? আর আমি কিছু দেখি না। এটা যদি আরও একটু করার চেষ্টা করো, আচ্ছা বেশ দেখি করার চেষ্টা করি আর একটু। তাহলে এটাকে 4/3 রেখে দিলাম, আর এইখানে আমি মনে করো 4⁻10 আমি লসাগু নিলাম, তাহলে উপরে আমার আসবে 4⁻10 - 1, এছাড়া তো আর কিছু আসে না। এইবার 4⁻10 আর এই তোমার 4 আর এটা যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে এখানে হবে 4⁻9। তাহলে আর আমি কি লিখবো? লেখার তো আর কিছু পাচ্ছি না। তাহলে এটা হবে 1/3 × 4⁻9, আর পাশে হচ্ছে তোমার কি 4⁻10 - 1। এর বেশি তো আর আমি তোমার পড়ার মতো রাস্তা খুঁজে পাচ্ছি না, যদি আমি ক্যালকুলেটরটা ব্যবহার না করি। তবে এখানে তোমাদের বইয়ে যে অঙ্কটা করে দেওয়া আছে সেখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করেনি,
না করে এখানেই উত্তরটা দিয়ে রেখেছে আর কি। আর তার থেকেও যদি একটু বেশি করতে চাও তাহলে এইটুকু ছাড়া আর করার কোনো উপায় আমি দেখি না। তাহলে এটা গেল তোমাদের কি 10তম। ওইরকম যদি 20তম পদ বের করতে বলে এখানে 20 হবে, আর তো কোনো কোথাও কিচ্ছু নেই এই অঙ্কটা 100, তাহলে এটা 100 হবে। এবং সংখ্যাগুলো কি হবে সেটা তোমার ক্যালকুলেটর ছাড়া এখানে বের করা যাবে না। আর যদি ক্যালকুলেটর ছাড়া তাহলে উত্তর এইরকমই উত্তর বের করে দেবে, ক্যালকুলেটর ছাড়া করছি আমি আর কি। এটাই আমার কাছে উত্তর। তাহলে চলে যাও এবার আর নেক্সট যে আলোচনার বিষয়বস্তু। নেক্সট আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক এটা আমরা কাকে বলি সেটা তোমাদের জানতে হবে আর কি। গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয়, গুণোত্তরীয় আবার মূর্ধন্য না, গুণোত্তরীয়, গুণোত্তরীয়, গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক এটা কাকে বলে শুধু জানতে হবে আর কি। আর বের করাটাও অত্যন্ত খুবই সহজ ব্যাপার, কোনো কঠিন ব্যাপারের মধ্যে নাই। এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি জিওমেট্রিক মিন, জিওমেট্রিক, জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন বলি আমরা এটাকে ইংরেজিতে। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে মনে করো পরপর 3টে সংখ্যা আসে, পরপর গুণোত্তর প্রগতিতে আসে, গুণোত্তর প্রগতিতে আসে পরপর 3টে সংখ্যা, 3টে সংখ্যা। মনে করো আমি একটা এক্সাম্পলে তোমাদের কাছে হাজির করাচ্ছি। এইরকম দেখো, এইরকম দেখো, তোমার 2 আছে, 4 আছে, 8 আছে, 2 আর 4 আছে আর 8 আছে। এই দেখো এটা এই যে সংখ্যা 3টে আছে এটা গুণোত্তর প্রগতিতে আসে, কিন্তু একদম রীতিমতো গুণোত্তর প্রগতি, কারণ কমন রেশিওটা এখানে হচ্ছে 2। 2 বলতে এই যে প্রথমটা, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদকে 2 দিয়ে গুণ করো 4 আসলো, এটাকে আবার 2 দিয়ে গুণ করো 8 আসলো, 8 আসলো। তাহলে আমরা বলতেই পারি যে 2, 4, 8 এরা গুণোত্তর প্রগতিতে আছে। এবার গুণোত্তর প্রগতিতে থাকলে আমরা 4 সংখ্যাটাকে বলবো 2 এবং 8-এর গুণোত্তরীয় মধ্যক। এই যে এটা 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 কি 4 সংখ্যাটা কার কার গুণোত্তরীয় মধ্যক? 2, 8 এর গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয়, গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক বলবো। কাকে বলবো? কাকে বলবো? 4কে বলবো। 4কে কার কার গুণোত্তরীয় মধ্যক বলবো? 2 এবং 8, অর্থাৎ প্রান্তীয় পদ দুটি, পরপর 3টে সংখ্যা থাকলো। মনে করো তোমাকে কেউ বললো যে এ, বি আর সি এরা না গুণোত্তর প্রগতিতে আসে, তাহলে আমি বলবো বিটা হচ্ছে এ এবং সি এর গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক। আচ্ছা, মানে মাঝের পদটি প্রান্তীয় পদ দুটির গুণোত্তরীয় মধ্যক হবে। এবং গুণোত্তরীয় মধ্যক কিন্তু একের বেশিও থাকতে পারে। আমি এখানে একটা একটু বড় গোছের শ্রেণী আমি তোমাদের লিখে দেখাচ্ছি, একেবারে 3টে নেই, এইখানে আমি আর একটা শ্রেণী তোমাদের লিখে দেখাচ্ছি। মনে করো 3 আছে, 6 আছে, তারপরে হচ্ছে 12 আছে, তারপরে হয়তো 24 আছে, 24 আছে, তারপরে হয়তো 48 আছে, 48 আছে। এখানে আমরা 3টে পদের ক্ষেত্রে যখনই দেখবে যে গুণোত্তর প্রগতিতে মাত্র 3টি পদ আছে, মাত্র 3টি পদ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা একমাত্র গুণোত্তরীয় মধ্যক। আর এই ক্ষেত্রে দেখো এখানে পদ কিন্তু অনেকগুলো, প্রান্তীয় পদ দুটো, কোন দুইটা? একটা 3, একটা 48। 3 এবং 48 এরা হচ্ছে প্রান্তীয় পদ। তাহলে 6, 12, 24 এদেরকে আমি বলবো 3 এবং 48-এর গুণোত্তরীয় মধ্যক সমূহ। এখানে তো একটা গুণোত্তরীয় মধ্যক না, গুণোত্তরীয় মধ্যক হচ্ছে 3টে। এখানে 3টে কেন, 4টাও থাকতে পারে। 48-এর পরে যদি আমি তোমার কি করতাম, 96-কে লিখতাম, তাহলে 3 এবং 96-এর তোমার মধ্যবর্তী তোমার যে গুণোত্তরীয় মধ্যকগুলি আছে সেগুলো হতো তোমার কত? 6, 12, 24, 48 হতো। তাহলে এইভাবে আমরা গুণোত্তরীয় মধ্যক ব্যাপারটা তোমার কি সংজ্ঞায়িত করেছি। এখন আমি শুধু দেখাতে চাচ্ছি যে দুটো সংখ্যা যদি তোমাদের দেওয়া থাকে, মনে করো এ একটা সংখ্যা দেওয়া থাকলো আর বি একটা সংখ্যা দেওয়া থাকলো, দিয়ে বললো যে এদের গুণোত্তরীয় মধ্যকটা কত, এটা এই গুণোত্তরীয় মধ্যকটা অর্থাৎ জিএমটা কত, এর জিএমটা কত, সেটা প্রশ্ন রাখলো তোমাদের কাছে। তোমরা তখন কি করবে? তোমরা তখন করবে যে গুণোত্তরীয় মধ্যকটা আমি ধরে নিচ্ছি, কি ধরে নেওয়া, কিছু একটা ধরে নাও, এক্স ধরে নিলাম। তাহলে আমি পরিষ্কার, এরা যেহেতু গুণোত্তরীয় মধ্যকে থাকবে, তাহলে আমি পরিষ্কারই বলতে পারি এক্স ডিভাইডেড বাই এ, এক্স ডিভাইডেড বাই এ ইজ ইকাল টু বি ডিভাইডেড বাই এক্স।
এবার বজ্র গুণন করে দাও, দেখি কি আসে। এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ গুণন বি, এ গুণন বি। এবার এক্স ইজ ইকাল টু কত হবে? এক্স ইজ ইকাল টু হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার এ বি। তাহলে কি কাজ? যে কোনো দুটা সংখ্যার গুণোত্তরীয় মধ্যক আমরা যখন তখন হিসাব করে বের করতে পারবো, যে কোনো দুটি সংখ্যার। এখানে তো কি এক্সটা কি বলা ছিল, এই এক্সটা কিন্তু আমি ধরে নিয়েছি। হ্যাঁ, এ এবং বি এর গুণোত্তরীয় মধ্যক কত? এ এবং বি এর গুণোত্তরীয় মধ্যক অনেকগুলো হলে এইভাবে বের হবে না। যদি পরপর তিনটি সংখ্যা থাকে এবং তার যদি গুণোত্তরীয় প্রান্তীয় পদ দুটি বলে দেওয়া থাকে, প্রান্তীয় পদ দুটো বলে দেওয়া আছে, প্রান্তীয় পদ দুটো বলে দেওয়া আছে, আর হচ্ছে তোমাকে গুণোত্তরীয় মধ্যকটা বের করতে হবে। তখন কি করবে? সামনে প্লাস মাইনাস চিহ্ন, রুট ওভার সংখ্যা দুটোর গুণফল। তোমরা এটা কিছুটা দেখবে যে ক্লাস 10-এ যখন তোমরা জ্যামিতি করেছো, জ্যামিতি করার সময় দেখেছো যে মধ্য সমানুপাতি তোমার একটা উপপাদ্য তোমরা করেছো ওখানে, মধ্য সমানুপাতি। ওই মধ্য সমানুপাতি ওই তোমার হচ্ছে যেটা বের করতে, সেটার সঙ্গে এটার কোনো ফারাক নেই। কিন্তু ওখানেও কিন্তু যেমন তোমাকে কি করতো, তোমাকে যদি এইরকম তোমার রুট 27-এর মান বের করতো, জ্যামিতিক পদ্ধতিতে বের করতে বলতো, তো তখন তোমরা কি করতে? রুট ওভার এটা 27 তো 3 গুণন 9 করে দিতে। এই যে দেখো 9 আর 3-এর ওই যে দেখো তোমার মধ্যকটা বের করতেছে, তোর গুণোত্তরীয় মধ্যক। তারপরে কি করতে? একটা সরলরেখা 3 সেন্টিমিটার নিলে, একটা সরলরেখা 9 সেন্টিমিটার নিলাম, সেটাকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত আঁকলাম, তারপরে একটা লম্ব এঁকে দিলাম, এই লম্বটার মানই হচ্ছে তোমার রুট 27-এর মান। তো ওটা যা বের করতে, এই জিনিস আর ওই জিনিসের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই একদম। তবে এখানে গুণোত্তরীয় মধ্যকের ক্ষেত্রে আমরা একাধিক গুণোত্তরীয় মধ্যক যে থাকতে পারে সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। যেমন এখানে আমি তোমাদের বলছি 3 এবং 48-এর মধ্যে দেখো অনেকগুলো গুণোত্তরীয় মধ্যক আছে, এদেরকে কিন্তু গুণোত্তরীয় মধ্যক সমূহ বলে আমরা উল্লেখ করে থাকি। তাহলে এই গেল গুণোত্তরীয় মধ্যক সম্পর্কিত আমার আলোচনা। এইবার আমি আমার মোটামুটিভাবে আলোচনা শেষ, আর তেমন কিছু আলোচ্য বিষয়বস্তু নাই। পরপর তিনটি যখন গুণোত্তর শ্রেণীতে থাকা সংখ্যার কথা তোমাদের বলবে, সেক্ষেত্রে যদি তোমরা এইভাবে ধরে নাও, পরপর তিনটি তো, তাহলে প্রথমটাকে ধরে নেবে এ বাই আর, পরেরটাকে ধরে নেবে এ, আর পরেরটাকে ধরে নেবে এ আর। এই তিনটার ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এটা কিন্তু দেখো গুণোত্তরীয় মধ্যকে আছে, কিন্তু এখানে কি এ বাই আর, তাকে আর দিয়ে গুণ করো এ পাওয়া গেল, এটাকে আবার আর দিয়ে গুণ করো এ আর পাওয়া গেল। এই হচ্ছে তোমার গুণোত্তরীয় মধ্যক সংক্রান্ত তোমার কি আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ যেটাকে আমি তোমার থিওরিটিক্যাল আলোচনা বলে থাকি। এইবার আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, তোমাদের বইয়ের তোমার প্রশ্নমালার একটা অঙ্ক আমি করে দিই। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা কি আছে আমি তোমাদের একবার পড়ে শোনাই, ভালো করে শোনা। আমি আর লিখতে যাব না, কারণ লিখতে গেলেই সময় নষ্ট হয়, এমনি বললেও বুঝতে পারবে তোমরা। কোনো গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ বি এবং সাধারণ অন্তর হচ্ছে আর, যদি প্রগতির প্রথম 3টি পদের গুণফল 64 হয়, তবে বি এর মান নির্ণয় করো। আমি যে জিনিসটা একটু আগে তোমাদের এই জিনিস বলে দিয়ে গেলাম, এই কায়দাটাই আমি এই অঙ্কে অবলম্বন করব। আবার করে শোনাচ্ছি, খুব ভালো করে শুনবে, কিন্তু না শুনলে অথবা তোমার বইটাতে প্রশ্নটা দেখে নিয়ে তারপরে ভিডিওটা দেখবে। কোনো গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ বি, তৃতীয় পদটা বি এবং সাধারণ অনুপাত হচ্ছে আর, যদি প্রগতির প্রথম 3টি পদের গুণফল 64 হয়, তবে বি এর মান নির্ণয় করো। তাহলে এটা আমি কিভাবে করব? আমি প্রথমেই ধরে নেব, ধরি তোমার কি এখানে আনসারটা শুরু করলাম, কিন্তু আমি অঙ্কটা লিখলাম না। ধরি সমান্তর শ্রেণীভুক্ত, না সমান্তর কেন, গুণোত্তর প্রগতি, ধরি গুণোত্তর প্রগতিভুক্ত সংখ্যা 3টি হলো বা পদ 3টি হলো, পদ তিনটি হলো। এইভাবে ধরলাম। কে হবে এখানে তোমার প্রথম পদ তো বি বলে দিছে না, কাজে বি দিয়েই আমাদের করতে হবে। কে লিখবো? বি ডিভাইডেড বাই আর। পরেরটা কি লিখবো? বি। তারপরেরটা কি লিখবো? বি আর।
এখন প্রশ্নানুসারে বা শর্তানুসারে যেটাই লেখো, শর্তানুসারে কি হবে, শর্তানুসারে এদের গুণফল কত বলছে, গুণফল বলে দিয়েছে 64, তাহলে বি ডিভাইডেড বাই আর ইন্টু বি আর ইন্টু হলো বি আর ইজিক্যাল টু হলো 64, আমার আর সুন্দর কেটে গেল, এখানে কত আসলো আবার বি কিউব আসলো, বি কিউব ইজিক্যাল টু, আর 64কে 4 4 16, 4 16 64, তার মানে 4 তার কিউব আমি বলতেই পারি আর কি। হ্যাঁ, আরও যদি একটু ভালো করে লিখতে চাও তাহলে এটাকে বি হোল কিউব করে দাও আর এটাকে 4 হোল কিউব করে দাও, আর সেটা আগের লাইনেও করে দেওয়া যেত। এইবার হচ্ছে কি উভয় পক্ষে ইন্ডেক্সের নিয়ম অনুসারে বি ইজিক্যাল টু 4, বি ইজিক্যাল টু 4 ইন্ডেক্সের নিয়ম অনুসারে আমার বি এর উত্তর আসলো 4। তাহলে এইভাবে দেখো আমরা এই তোমার জিওমেট্রিক প্রোগ্রেশনের অঙ্কগুলো আমরা ছোট ছোট অঙ্কগুলো বিশেষ করে আমরা করতে পারবো। তাহলে বড় অঙ্কের বিষয়টা অবশ্যই আলাদা, ওখানে নানান ধরনের চিন্তাভাবনা কাজ করবে এবং ক্যালকুলেশন অত্যন্ত বেশি হবে ইত্যাদি হবে, বিশেষ করে দীর্ঘ উত্তরধর্মী। এখন আমি দীর্ঘ উত্তরধর্মীতে কিন্তু ঢুকিনি, তাহলে তোমার এদিকে আগে ছোটো মোটো সোজা টাইপের কিছু অঙ্ক আগে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এরপরে চলে যাওয়া তো দেখি আর একটি অঙ্ক অন্তত করিয়ে দিয়ে আজকের তোমার ভিডিও শেষ করব। আচ্ছা, সেটা হচ্ছে তোমার আর একটি অঙ্ক, সেটা আমি বলছি আর কি। এইখানে দেখো 3-এর 3 নম্বর অঙ্কটা, 3-এর 3 ওইখানে দেখো একটা শ্রেণী দেওয়া আছে, এরকম একটা শ্রেণী দেওয়া আছে, কি দেওয়া আছে √5, তারপরে কি দেওয়া আছে 1, তারপরে কি দেওয়া আছে 1 ডিভাইডেড বাই √5, তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 1/5, এই ডট 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 ডট, এই শ্রেণীটা, এই গুণোত্তর প্রগতির চতুর্দশ পদ বলতে কত, T14 আর হচ্ছে n-তম পদ মানে Tn, এই দুটা বের করতে বলছে তোমাদের। আমি প্রশ্নটা সংক্ষেপে লিখে দিলাম কি, তাহলে আমি সেটা যদি T14 Tn বের করার আমরা ফর্মুলা একদম প্রথম থেকেই আমি আলোচনা করে দিয়েছিলাম, তোমাদের জানাই আছে আর কি। হয়তোবা তোমার পড়াশোনা করে অনেক অঙ্ক হয়তো তোমরা করেই ফেলছো, তবে আমার ভিডিও ক্লাসটা ফলো করলে আরও ভালো করে বুঝতে পারবে আর কি। তাহলে Tn এর ফর্মুলা কী ছিল, a r⁻n−1, a r⁻n−1। তাহলে এটা কত হবে, T14টা কত হবে, T14টা এই যে T14 a r⁻14−1, r⁻14−1। তাহলে আমাকে কি দেখতে হবে এখানে, এটাকে দেখতেই হবে, এটাকে দেখতে হবে। তাহলে এখানে আনসার শুরু করলাম কিন্তু আমি এখানে তোমার a ইজিক্যাল টু হচ্ছে √5, আর r ইজিক্যাল টু কত, কি করবে, এটা দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 1 ডিভাইডেড বাই √5, তাহলে একটা হচ্ছে তোমার √5, এ হলো প্রথম পদ হচ্ছে √5 এবং r ইজিক্যাল টু হলো তোমার সাধারণ যে রেশিওটা, সাধারণ অনুপাতটা, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √5। তাহলে আমি এখন T14 আমার পক্ষে বের করা কোনো ঝামেলাই থাকলো না। তাহলে T14, সুতরাং এই যে T14 লিখতেছি আমি এখানে, তাহলে a ইন্টু r⁻, এ বলতে তোমার, আচ্ছা লেখো ফর্মুলাটা একবার লেখো, a ইন্টু r⁻14−1, তার মানে কত, a r⁻13, a r⁻13। তাহলে এবার আমি লিখে যাচ্ছি, এর মান কত, এর মান হচ্ছে √5, তাহলে লিখে আমি √5, আর এটা কত 1/√5⁻13, নাকি 1/√5⁻13। আর তো তেমন কিছু করার দেখি না, আর যদি করতে চাও আর কি, তাহলে এটাকে ধরে নেবে 5⁻½ মানে আমি ইন্ডেক্সের নিয়ম অনুসারে আগাচ্ছি আর কি। আর এটা হয়ে যাবে তোমার 1, তো এটা হবেই, আর এটা হয়ে যাবে তোমার 5⁻13/2 হবে। তাহলে এবার এটা তোমার ভাগ যেহেতু, তাহলে 5⁻13/2, তার মানে কত হলো 5⁻, এটা হচ্ছে -12/2, কাটাকাটি করলে 6, তাহলে 5⁻6, তার মানে 1 ডিভাইডেড বাই 5⁻6। একদম সুন্দর আমার উত্তরটা বেরিয়ে
চলে আসলো। হ্যাঁ, কারণ এখানে আমার প্রথম পদ হচ্ছে √5 এবং সাধারণ অনুপাতটা হচ্ছে 1/√5 এবং সেটা করে আমি সুন্দর ক্যালকুলেট করে আমার এই যে 1/5⁶ এটা 14তম পদটা আমি বের করলাম। এবার আমাকে কি বের করতে বলছে দেখি সেটাতে চলে যাই। এবার বের করতে বলছে tn, তাহলে tnটা বের করে দিচ্ছি। দেখো এটা কি হবে, a r⁴n-1 হবে। তাহলে এর মানটা বসিয়ে দাও। এর মানটা কত? এর মানটা √5 আর এইটা কত? আর এর মান হচ্ছে 1/1/√5, তার পাওয়ার হচ্ছে n-1। এটা n লিখলাম কিন্তু আমি n-1, এটা n লিখেছি n-1। তাহলে আমি দেখতেই পাচ্ছি যে এখানে হলো আমার 5⁻½ আর এইটা কত হবে? এটা হবে 1/5n-1/2 5⁻n-1/2। এইবার তুমি পাওয়ার বিয়োগ দিতে পারো, কারণ এখানে ভাগের ব্যাপার আছে, এটা উপরে এটা নিচে যেহেতু। তাহলে 5⁻½ মাইনাস এই যে n-1/2। এবার ওখানে 2 এলসিএম নাও। 5⁻, এটা পাওয়ারে কিন্তু 2 আমি এলসিএম নিলাম। এলসিএম নিয়ে এখানে কত আসবে? এখানে 1 - n + 1 1 - n + 1 1 - n + 1। হ্যাঁ ঠিক আছে, 1 - n আর প্লাস হলো তোমার 1। তাহলে দেখতে পাচ্ছি আমি এটা কত দাঁড়াচ্ছে 5⁻2 - n/2 এইটা হচ্ছে আমার তোমার অঙ্কটার উত্তরটা আর কি। এর বেশি তো আর এখান থেকে বের করা সম্ভব না। একটু বেশিটা মানে এর থেকে কি করতে পারো, বড় জোর তুমি একটু অন্য আকৃতিতে লিখতে পারো। তাছাড়া তোমার কি তোমার অন্য বা একেবারে একটি সংখ্যা দিয়ে উত্তরটা বের হবে, এটা যেমন বের হলো তা কিন্তু এখানে বের হবে না। তাহলে আমার উত্তর ওইখানেই আমি রেখে দেব। যদি এখানে রেখে দিতে, এখানে রেখে দিলে একটু কম হয়ে গেল। এইখানে এই পর্যন্ত এগোলাম, এই পর্যন্ত এগোলাম, এই পর্যন্ত এগোলাম, তারপরে এতদূর পর্যন্ত এগোনোর পরে আর কিন্তু আমি আর এগোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তাহলে ওখানে আমার অঙ্কটার উত্তর হয়ে যাবে। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন সংক্রান্ত একটা ক্লিয়ার ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এখন ভালো করে দেখো, আগে তোমরা থিওরি অঙ্কটা ভালো করে দেখো, তোমাদের পাঠ্যপুস্তক ধরে একদম আমি যা করে দিয়েছি এবং এসএনদের বই হুবহু একদম ওখানে যেভাবে আলোচনা করা আছে ঠিক সেভাবেই কিন্তু আমি আলোচনা করে দিলাম এই কারণেই যে তোমাদের বেশিরভাগ ছেলেমেয়েরাই এই দেখি এসএনদের বই ছাড়া এদিক ওদিক যেতে চায় না, একদমই চায় না। কিন্তু এসএনদের তোমার বইয়ের সমক্যাটাগরির বই কিন্তু প্রচুর বাজারে আছে, কিন্তু সেগুলো তোমরা তো কেউই তোমরা দেখতে চাও না। সে যাই হোক, সেই জন্যই আমি এসএনদের বইটা ফলো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে পড়াশোনাটা করে যাও, দেখবে অনেক কিছু তোমরা নিজেরাই পারবে।